হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও, নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আজকে হচ্ছে ক্লাস 11-এর ষষ্ঠ অধ্যায় শারীরশিক্ষার জৈবিক ভিত্তি। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে পড়ব। দেখে নেব প্রথমে আমরা এখান থেকে কী কী পড়ব। এখান থেকে আমরা পড়ব বৃদ্ধি কাকে বলে, তারপরে আমরা পড়ব বিকাশ কাকে বলে, তারপরে বৃদ্ধির বৈশিষ্ট্য, বিকাশের বৈশিষ্ট্যগুলি কী কী, বিকাশ ও বৃদ্ধির প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। অর্থাৎ বিকাশ এবং বৃদ্ধির উপরে যে প্রভাবগুলো পড়ে, যেমন পরিবেশ, জিন, এই সমস্ত জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের বৃদ্ধি ও বিকাশের পথে বাধা দেয় বা আমাদের সেই বৃদ্ধি বিকাশের পথকে সুগম করে, সেটাই। এবং বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, এবং সবশেষে সাজেশান, যেটা তোমরা খুবই অধীর আগ্রহে বসে থাকো সাজেশান শোনার জন্য। অবশ্যই একটা ডেডিকেটেড সাজেশানের ভিডিও কালকের মধ্যে আসতে চলেছে। তো এই ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভাই, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা একটু আগে যাক, হাই পর্যন্ত যাক, 500-700 সাবস্ক্রাইবার তোমরা করে দাও। পরীক্ষা আসছে, সবাইকে শেয়ার করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। শেয়ারিং তো কেয়ারিং, সবাই জানো। তো শেয়ার করো, শেয়ার করে বন্ধুদের জানাও যে এরকম একটা ফিজিক্যাল এডুকেশনের জন্য একটা চ্যানেল আছে ওয়েস্ট বেঙ্গলে, শুধুমাত্র বাংলা ভিডিওগুলো হয়। তোমরা যদি না সাহায্য করো তাহলে আমরা কী করে যাবো, আর কী করে সবার কাছে পৌঁছাবো? ফিজিক্যাল এডুকেশনে স্কুলে সেভাবে ক্লাস হয় না, এখানে ক্লাস করাচ্ছি, তো তোমরা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করলে শেয়ার করো না, ভালো লাগে না গো বন্ধু। লাইক করো, লাইক করো, লাইক করলে তো ইউটিউব প্রমোট করবে। চলো তাহলে দেখে নিই আজকের। প্রথমে হচ্ছে কি আছে, প্রথমে হচ্ছে বৃদ্ধি। প্রথমে হচ্ছে বৃদ্ধি কাকে বলে। বৃদ্ধি বলতে পরিমাণগত, পরিমাণ বলতে যে জিনিসটা মাপা যাচ্ছে, পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ তুমি প্রথম ছোটো কালে ছিলে, যখন ছোট্ট একদম পুচকে ছোট্ট সোনা ছিলে, তখন তোমার যে ওয়েট ছিল, এখন সেই ওয়েটটা পরিমাণ করলেই জানা যাবে, পরিমাপ করলেই জানা যাবে যে কী আছে, এখন বেড়ে গেছে, তো সেটা পরিবর্তন হচ্ছে। ঠিক তাই, সমস্ত সমস্ত অঙ্গেরই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ শরীরের যে উপাদান ওজনযোগ্য, যে জিনিসগুলো ওজন করা যায়, ঠিক আছে, অন্যভাবে বলা যায় কোনো জীবের আকার, আয়তন ও সংখ্যাগত পরিমাণকে বৃদ্ধি বলে। অর্থাৎ তুমি নিজেকে যখন ওজন করছো, এটাই ওকে, নিজের শরীর সম্পর্কে যে যে জিনিসগুলো ওজন করতে পারছো সেটা, অর্থাৎ তোমার বডিতেই শুধু ওজন করতে পারছো এমন তো নয় যে তুই চোখ খুলে মেপে দেখলে, ঠিক আছে, তোমার হার্ট খুলে মেপে দেখলে, প্রেমের পরে হার্ট খুলে মেপে দেখলে যে না 2 মণ হয়েছে কি না, বলে না যে 2 মণ হলে কি হয়, 2 মণ 4 মণ হয়, যে হয়েছে কি না, এরকম নয়, ঠিক আছে। তোমার পুরো বডিটাই যখন মাপা যাচ্ছে সেটাই, ঠিক আছে। তোমার হাত মাপা যাচ্ছে টেপ দিয়ে, তোমার ওয়েট মাপা যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো যখন সংখ্যার মাধ্যমে যখন আমরা সেটাকে ব্যক্ত করতে পারি, সেটা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। সাধারণ অর্থে যা সংখ্যার মাধ্যমে আমরা পরিমাপ করে লিখতে পারি, সেটা হচ্ছে বৃদ্ধি। একদম সহজ ভাষায় বলে দিলাম, যে জিনিসটা তোমরা পরিমাপ করে লিখতে পারবে বা শরীরের বডির, সেটাই হচ্ছে বৃদ্ধি। আমরা কিন্তু বৃদ্ধি এবং বিকাশ কিন্তু মানবিক শরীরের কথা বলছি, আশেপাশের অন্য কিছুর কথা বলছি না, ঠিক আছে। এরপরে দেখে নেব বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি কী কী। আচ্ছা, বৈশিষ্ট্য মানে সমস্ত কিছুর একটা বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য কী? তোমার মধ্যে তুমি কি কালো, সাদা, ফর্সা, তোমার চুলগুলো কালো না লালচে, কোকড়ানো, এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য। ঠিক তেমনই বৃদ্ধিরও বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য থাকে? বংশগতি ও পরিবেশগত মিথস্ক্রিয়ার ফলে শিশুর বৃদ্ধি ঘটে। বংশগতি এবং পরিবেশ দুটোই যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু শিশুর বৃদ্ধি সঠিকভাবে ঘটে, ঠিক আছে। বৃদ্ধি কিন্তু ঘটে থাকবে, পরিবেশগত যদি একটু সমস্যা থাকে তবুও কিন্তু বৃদ্ধি ঘটে, কিন্তু যদি সঠিকভাবে থাকে তাহলে সঠিকভাবে বৃদ্ধি ঘটবে। তারপর হচ্ছে জন্মের পর থেকে শিশুর বৃদ্ধির হার কম বা বেশি হতে পারে। কম বা বেশি হতে পারে কেমন? দেখো, যখন শিশুরা জন্মায় তখন কিন্তু তাদের গ্রোথটা কিন্তু খুব স্পিডে হয়, দেখা যাচ্ছে, লক্ষ্য করা যায়, আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা। আস্তে আস্তে সে বড় হচ্ছে, প্রথমে হামাগুড়ি দিচ্ছে, তারপরে হাঁটতে শিখছে, এই সমস্ত জিনিসগুলো, কারণ ওগুলো আস্তে আস্তে তার মাসেলগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, তার জন্য সে হাঁটতে শিখছে। সমস্ত জিনিসই কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু তার যে দৈহিক যে বৃদ্ধি, ঠিক আছে, যে লম্বা হচ্ছে, তাই নাকি? তারপরে হচ্ছে জন্মের পর থেকে 2.5 বছর পর্যন্ত শিশুর বৃদ্ধির হার সর্বাধিক থাকে। সবাই লক্ষ্য করবে, দেখবে বাচ্চা যখন একদম পুরো ভূমিষ্ঠ হলো, গর্ভপাত হলো, গর্ভপাতের পর থেকে কিন্তু দেখবে আস্তে 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 কিন্তু তার শরীরের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে। হালকা প্রথম যখন জন্ম নিয়েছিল তখন হালকা হালকা চুল, দেখবে আস্তে আস্তে তার মাথার চুলগুলো বাড়ছে। তারপরে আর কি, তারপরে দেখবে আগে হাতগুলো সবসময় মুঠো করে থাকতো, এখন দেখবে হাতগুলো হালকা হালকা খুলছে, ঠিক আছে, পাটা বেশি একটু নাড়াচ্ছে, ঠিক আছে। এবার আস্তে 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 দেখবে 2.5 বছর পর্যন্ত দেখবে খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাদের কথা বলা শিখছে, তাড়াতাড়ি হাঁটা শিখছে। অনেকে বলে যে 1 বছরে হাঁটা শিখে গেল, কেউ বলে 7 মাসে হাঁটা শিখে গেল, বলবে, দেখবে বাচ্চাদের সামনে কি বলে। তারপরে হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের বৃদ্ধি দ্রুত হয়, এটা একদম স্বাভাবিক। কিন্তু
এটাও কথা যে মেয়েদের 12 বছর পরে কিন্তু আর বৃদ্ধি হয় না, কিন্তু ছেলেদের কিন্তু বৃদ্ধিটা অনেক সময় লেট করে হচ্ছে, তাহলে কিন্তু ওদের যে বৃদ্ধিটা সেটা কিন্তু অনেক সময় ধরে নিচ্ছে, তাই নাকি? যারা লক্ষ্য করেছো তারা বুঝতে পারছো, কারণ তোমরা এখন ক্লাস 11-এ পড়ো, তো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের থেকে যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম তখন অনেক মেয়েরা আমাদের থেকে লম্বা ছিল, কিন্তু এখন তারা নাটা হয়ে গেছে, তাই নয় কি? মানে নাটা হয়নি, তাদের ওইটুকুই তাদের বৃদ্ধির হার ছিল। ছেলেদের তো বৃদ্ধির হার আস্তে আস্তে বাড়ে না, ছেলেদের সব কিছু লেট করে শেষ শুরু হয় এবং মেয়েদের সব কিছুই তাড়াতাড়ি শুরু হয়। প্রত্যেক শিশুর বৃদ্ধি নিজস্ব গতিতে চলে, হ্যাঁ এটা ঠিক। কারোর খাওয়া দাওয়া ভালো থাকলে তার দেখবে তার যে বৃদ্ধি বা তার শারীরিক যে চেহারা সেটা কিন্তু খুব অন্যভাবে বিকাশ হয়, কিন্তু যার মধ্যে খাবার দাবার কম খেয়েছে, ঠিক আছে, তার কিন্তু শরীরের যে বৃদ্ধিটা সেটা সঠিকভাবে হয় না। সাধারণভাবে তোমরা দেখতে পারো যারা রাস্তার পাশে থাকে কলকাতায়, তাদের দেখবে তাদের বৃদ্ধিটা কিন্তু কম হয়, কিন্তু সেই তুলনায় সেই বয়সের একটা বাচ্চা যে সঠিকভাবে সমস্ত কিছু পেয়েছে তার কিন্তু বৃদ্ধি বিকাশ দেখবে অন্যরকম থাকবে। যেমন গর্ভপাতের আগে যদি মাকে বেশি ভালো জিনিস খাওয়ানো হয়, তখন দেখবে তার শরীর যখন বাচ্চাটা আসে তখন কিন্তু সে হয়তো একটু বেশি ওয়েট হয়ে বেরোয়, বা তার মাসেলগুলো কিন্তু সঠিক থাকে। কিন্তু যার খাওয়া দাওয়া কম হয়েছে, সঠিকভাবে ধ্যান দেয়নি নিজেকে, তাদের দেখবে তাদের বাচ্চাগুলো কিন্তু ততটা পুষ্ট হয় না প্রথমেই, ঠিক আছে? তারপরে কি, পুষ্টি, উপযুক্ত পরিবেশ এবং অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যার উপরে শিশুর স্বাভাবিক দৈহিক বৃদ্ধি নির্ভর করে। স্বাভাবিক দৈহিক বৃদ্ধি নির্ভর করে কিসের উপরে? পুষ্টি, পরিবেশ, এইসবের উপরে কিন্তু স্বাভাবিক যে দৈহিক বৃদ্ধি সেটা নির্ভর করে। কেমন? যদি পুষ্টি অর্থাৎ খাবার, যে সমস্ত খাবারের মধ্যে কী কী থাকে? খাবারের মধ্যে 1 নম্বরে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট, বাংলায় লিখে দিই কার্বোহাইড্রেট থাকে। আর কার্বোহাইড্রেট না থাকলে কিন্তু আমাদের পেট ভরবে না, ঠিক আছে? কার্বোহাইড্রেট না থাকলে কার্বোহাইড্রেট যদি না থাকে, কি থাকে? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট থাকে। আর কি থাকবে? আর থাকে হচ্ছে প্রোটিন। যারা জিম টিম করো তারা তো অবশ্যই জানো প্রোটিন সম্পর্কে অনেক অনেক নতুন নতুন ধারণা আছে বা ভুল ধারণা আছে অনেকের মধ্যে। আমরাও সেই সমস্ত ভুল ধারণাগুলো ভেঙে দেবো ভিডিওর মাধ্যমে। কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে থাকে ফ্যাট। অনেকে আবার ফ্যাট খায় না যারা হচ্ছে জিম করে। আরে ভাই, ফ্যাটের দরকার আছে, নাহলে ব্রেন কাজ করবে না। ফ্যাট, তারপরে আর কি? তারপরে হচ্ছে ভিটামিন। দেখবে শরীর খারাপ হলে আগেই মাল্টিভিটামিন একটা ধরিয়ে দেবে। কোথা থেকে? আমাদের ডাক্তারখানা থেকে, তাই নাকি? ডাক্তার আমাদের ধরিয়ে দেবে যে ঘুম হচ্ছে না, শরীর রোগা হয়ে যাচ্ছে, আর অন্য কারণও থাকে, কিন্তু ভিটামিনের একটা মাল্টিভিটামিন একটা ধরিয়ে দেয়। আর কি? সবথেকে বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা কখনোই খেয়াল করিনি, সেটা হচ্ছে মিনারেল। এই কটা জিনিস কিন্তু আমাদের শরীরের মধ্যে থাকে। এই শরীরের কোনো একটা যদি অভাব হয়ে যায়, তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যার ফলে ওই রোগগুলো কিন্তু আমাদের বৃদ্ধিতে সমস্যা তৈরি করে। তাহলে পুষ্টির কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তারপরে হচ্ছে শিশুর বৃদ্ধি অনেক অনেক সময় আবহাওয়ার উপর নির্ভর করে। এখানে যদিও সময়টা লেখা নেই, তার জন্য অনেকের পড়তে সমস্যা হবে। সময় অনেক সময় আবহাওয়ার উপর নির্ভর করে। কীরকম আবহাওয়ার উপর নির্ভর করে? দেখো, যারা কিন্তু পাহাড়ে থাকে তারা কিন্তু একটু ছোটোখাটো টাইপের হয়। তারপরে আবার দেখো, রিজন অনুযায়ী অর্থাৎ জায়গা অনুযায়ী কিন্তু শরীরের যে গঠন বা ধরন বা উচ্চতা, এই সমস্ত কিন্তু নির্ভর করে। দেখবে আমেরিকার লোকজন একটু বেশি উচ্চতা সম্পন্ন, বা ইউরোপ কান্ট্রির লোকজন একটু বেশি উচ্চতা সম্পন্ন। আমাদের এশিয়ার কান্ট্রির দিকে সবাই একটু শর্ট টাইপের, আবার পাহাড়ের দিকে চলে যাও আর একটু শর্ট টাইপের। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আবহাওয়ার উপরেই নির্ভর করে, তাই নয় কি? আবহাওয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে? আবহাওয়ার উপরে নির্ভর করে। কারণ ওই দিকের আবহাওয়াটা কি, অক্সিজেন ওখানে কম থাকে, তো ওইভাবেই ওরা গ্রো আপ হয়। আর আমাদের এইখানে সমতল ভূমিতে গিয়ে আমরা অন্যরকমভাবে আমরা সমস্ত কিছু পাচ্ছি, যদিও আমাদের পরিবেশ দূষণ, তবুও আমরা পাচ্ছি। তো সেইগুলোই হচ্ছে এখানে বলা হচ্ছে আবহাওয়ার উপরে অনেক সময় নির্ভর করে। বোঝা গেল? এইবার হচ্ছে বিকাশ। বিকাশ কাকে বলে? দেখো, এই যে পিপিটিগুলো, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, যে এই যে পিপিটিগুলো তোমরা দেখছো বা এই যে নোটগুলো দেখছো তোমরা, এছাড়াও নতুন কিছু ঢোকানো বা করা, ঠিক আছে? এইগুলো যদি তোমাদের নিতে ইচ্ছা হয় তাহলে কোথায় পাবে? আর আমি কি এগুলো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেবো না? এগুলো তোমরা পাবে হচ্ছে টেলিগ্রামের চ্যানেলের নাম এইখানে উঠবে, ঠিক আছে? এইখানে আসবে, তোমরা তখন টেলিগ্রামের চ্যানেলের নাম দেখে নেবে।
ঠিক আছে, এবং সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ভাই জয়েন হয়ে গেলে কোনো পয়সা লাগবে না, আর আমি সেখান থেকে কোনো পয়সা ইনকামও হয় না আমার। তো তোমরা জয়েন হয়ে যাও সেখান থেকে। এই যে পিপিটিটা জেরক্স করে প্রিন্ট আউট করে হোক, বা খাতায় লিখে হোক, বা এই মোবাইল থেকে তোমরা দেখে নিয়ে পড়ে নিয়ে তোমরা তো পরীক্ষা লিখতে পারবে। কোথায় আছে কী আছে, তোমাদের মাথায় এখনও দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে যে কোথা থেকে পড়বো, কী পড়বো। এগুলো দেখো, এগুলো দেখে পড়ে নিলেই তো হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে না। তাহলে বিকাশ কাকে বলে? বিকাশ সাধারণ অর্থে হলো পরিবর্তন হবে, আর বৃদ্ধির মানেও পরিবর্তন হবে। অন্যভাবে বলা যায় অভ্যন্তরীণ যন্ত্রাংশের বিকাশের পাশাপাশি আবেগগত এবং আচরণগত দিক থেকে পরিপূর্ণ হওয়াকে বিকাশ বলে। ভাই আচরণগত আর হচ্ছে আবেগগত, এই দুটো পরিবর্তন ঘটবেই। তোমার আবেগের পরিবর্তন ঘটবে ভাই। কারণ যদি একটা উদাহরণ দিই, আবেগের পরিবর্তন, যখন তোমার বয়স 10 বছর থেকে 6 বছর থেকে 10 বছরের মধ্যে ছিল, তখন কিন্তু মেয়েদের প্রতি আকৃষ্টতা বাড়তো না, বা মেয়েদেরও ছেলেদের প্রতি আকৃষ্টতা বাড়তো না। কিন্তু যখনই 12 বছর, মেয়েদের 12 বছর থেকে যখন 14 বছরের মধ্যে গেল, তখন কিন্তু ছেলেদের প্রতি একটা কি আসলো, একটা ওই ছেলেটাকে দেখ, ওই ছেলেটা এইটা ভালো লাগে, ওই ছেলেটা ওইটা ভালো লাগে। এবং মেয়েদের ক্ষেত্রেও, এই ছেলেদের ক্ষেত্রেও কি দেখ, ওই মেয়েটাকে দেখ। ছেলেদের ক্ষেত্রে একটু বেশি, 14 থেকে এদের হচ্ছে 18 বছর বা 20 বছর, বা 20 বছর না, 18 বছর, 14 থেকে 18 বছর। এই যে এটা যদিও একটা খতরনাক বয়সকাল বলা হয় ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, এই সময় কিন্তু তাদের মধ্যে একটা ফিলিংস আসে। তাহলে এটা আবেগ, ধরে রাখতে পারছে না নিজেকে, তাই মেয়েটার জন্য ছেলেটার জন্য আবেগ ধরে রাখতে পারছে না, চোখের জল পড়ছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আবেগ। আচরণগত পরিবর্তন, দেখবে আচরণ অনেক পরিবর্তন আসবে। আগে ত্রিং বিরিং করে লাফিয়ে বেড়াতো, খেলে বেড়াতো, কিন্তু যখনই এই বয়সটার মধ্যে চলে আসছে, তখনই কিন্তু তার মধ্যে একটু একটা সৌন্দর্য বোধ, তার মধ্যে একটা ভালো ভালো জামা প্যান্ট পরার ব্যাপার, ছেলেদের সামনে একটু ভালোভাবে থাকার, মেয়েদের সামনেও একটু ভালোভাবে দেখানোর, এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আচরণের পরিবর্তন ঘটে। তাহলে এগুলো বিকাশের মাধ্যমে ঘটে। ঠিক আছে, অনেকের মধ্যে আবার ঘটেও না, ছেঁড়া জামা প্যান্ট পরে চারিদিকে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ছেঁড়া জুতো, এইগুলো হচ্ছে বিকাশ, এটাকে বলা হয় বিকাশ। তাহলে এই যে যন্ত্রাংশের, যে অভ্যন্তরীণ যন্ত্রাংশের বিকাশ, যন্ত্রাংশ বলতে কি আমাদের ভিতরের হার্ট, লিভার, এইগুলো না, আমাদের ব্রেনের মধ্যে যে আমরা ভাবনা চিন্তার যে বিকাশটা, এটাকে বলা হচ্ছে বিকাশ। বোঝা গেল? আমরা ভাবছি, নতুন নতুন কিছু ভাবছি, যেগুলো ছোটোবেলায় ভাবতাম না, যে এরপরে কি করব, কলেজে উঠে এরকমভাবে যখন আমরা কল্পনা করি যে এখন তো আমরা 11-এ পড়ছি, 12-এ যখন ওরা আমার দিদি, সবাই আমাকে দিদি দিদি বলে ডাকবে, সবাই আমাকে দাদা দাদা বলে ডাকবে, কলেজে যখন যাবো তখন আর আলাদাই একটা অরা থাকবে। হ্যাঁ, তো এইগুলো নতুন নতুন জামা প্যান্ট পরে কলেজে যাবো, এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে, এই যে ভাবনা চিন্তা কী করে এলো, এই আমাদের কিসের জন্য না, আমাদের মানসিক বিকাশের ফলে এলো। বুঝতে পেরেছো? এটা কিন্তু বৃদ্ধির জন্য আসেনি, বৃদ্ধির ফলে কিন্তু আমাদের যে ভাবনা চিন্তা, এর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে চলো এবার দেখে নেব বিকাশের বৈশিষ্ট্যগুলি কী কী। বিকাশের বৈশিষ্ট্য কী? বিকাশ জীবনকালব্যাপী একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে কখনোই বিচ্ছিন্ন হয় না। মাতৃগর্ভে ভ্রূণ অঞ্চলের মুহূর্ত থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, একদম যেদিনকে মরে যাবে সেই দিন পর্যন্ত কিন্তু সে ভাবতে থাকবে যে আমি এই জীবনে এই ভুলগুলো করেছিলাম, এই জিনিসগুলো আমি করতে পারিনি, এই কাজটা করলে হয়তো ভালো লাগতো আমার, সেগুলো কিন্তু তার নাতি নাতনি বা তার আশেপাশের ছেলে মেয়েদের সাথে কিন্তু সেইগুলো বলে কিন্তু। তাহলে এটা একটা জীবনকালব্যাপী, পরীক্ষার সময় যদি লিখে ফেলো যে বিকাশ একটি জীবনকালব্যাপী একটি প্রক্রিয়া, তাতেও কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে এক পেয়ে যাবে। তারপর হচ্ছে বিকাশ পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টির ফল। পূর্ববর্তী যে সমস্ত কাজগুলো আছে, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, আবেগগত বিকাশ, এগুলো বিকাশের ফলেই কিন্তু এই বিকাশগুলো ঘটে থাকে, এই সমস্ত বৃদ্ধিগুলোর ফলেই। ঠিক আছে, তুমি দেখবে যে তোমার ভাবনা আর একজন 4 বছরের ছেলের ভাবনা কিন্তু এক নয়, দুটোই আলাদা। কারণ এটাই হচ্ছে আস্তে আস্তে সে আস্তে আস্তে, মানে যেটা অলিক থাকে সেটা আস্তে আস্তে কিন্তু সে কনস্ট্রাকটিভ হয়ে যায়। মানে কনস্ট্রাকটিভ বলতে ভাবনা চিন্তা করে যে এই না, এইটা জিনিসটা বাস্তবিক। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কিসের মাধ্যমে হয়, যে পূর্ববর্তী যে সমস্ত পর্যায়গুলো আছে সেগুলো সমষ্টি হয়ে যায়, তারপর আস্তে আস্তে এগুলো হয়। তাই নয় কি, যে যখন ছোটোবেলায় থাকতে একটা গাড়ি কিনতে হবে, কিন্তু যখন তুমি বড় হয়ে যাচ্ছ, যখন তুমি 11-12 পড়ছো, তখন কি মনে হচ্ছে যে গাড়ি কিনতে হবে, তখন মনে হচ্ছে যে কীভাবে একটা ভালো জামা প্যান্ট কিনবো, বা কীভাবে আমার পড়াশুনোটা আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এইটা ভাবছো যে আমার এই পরের বার আমাকে এর থেকে বেশি নাম্বার পেয়ে দেখাতে হবে। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের কি বিকাশ। কিসের বিকাশ? মানসিক বিকাশ। ঠিক আছে, তারপরে বিকাশ একটি সামঞ্জস্যপূর্ণ বলতে একটার সাথে লিঙ্ক আছে, একটার সাথে একটা লিঙ্ক থাকবে। মানব বিকাশগুলি একে অপরের সাথে শৃঙ্খলাবদ্ধ, যেমন বিকাশের সাথে মানসিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশের সাথে কিন্তু মানসিক বিকাশ ঘটবে।
তাই না কি? যখন তুমি ক্লাস পড়ো 5-এ, ক্লাস যখন 5-এ পড়ো, তখন তোমার মধ্যে চিন্তাভাবনাগুলো আসবে একটু অন্য টাইপের, ভূতে বিশ্বাস করবে, ঠিক আছে? এই সমস্তগুলো কখন আসে? যখন ক্লাস তুমি 4-এ পড়ো। কিসে? ক্লাস 4-এ যখন পড়ো। কিন্তু যখন আস্তে আস্তে যখন তুমি একটু বড় থাকলে, যখন তোমার বয়স 12 বছর হয়ে গেল বা তার থেকে 15 বছর হয়ে গেল, তখন কিন্তু তোমার মধ্যে কিন্তু এই ভূতের এই সমস্ত জিনিসগুলো এতটা আসবে না, রাত ছাড়া, ঠিক আছে? তখন কিন্তু অন্য জিনিসগুলো তোমার মাথার মধ্যে কাজ করবে। এইটাই হচ্ছে মানসিক বিকাশ। বিকাশের সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না, তবে অনুভব করা যায়। কিন্তু বৃদ্ধি আমরা কি করতে পারি? বৃদ্ধি কিন্তু আমরা পরিমাপ করতে পারি, কিন্তু তাহলে এটা কিন্তু একটা, তুমি এটা কিন্তু একটা কিসের মধ্যে লেখা যেতে পারে? এটা কিন্তু একটা পার্থক্যের মধ্যে লেখা যেতে পারে। তাহলে বিকাশের বৈশিষ্ট্যগুলো দেখা হয়ে গেল কিসের? আমাদের দেখা হয়ে গেল বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো। এইবার আমরা দেখে নেব যে বৃদ্ধি আর বিকাশের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায়। বৃদ্ধি আর বিকাশের মধ্যে আমি লিখে নিই, এই পাশে বৃদ্ধি লিখে দিই, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে তো এমনি সুবিধা হবে, তাছাড়াও আমি লিখে দিই যাতে আমিও লিখতে পারি। এবার এখান থেকে আমি একটা মাঝখান থেকে একটা দাগ টেনে দিই, হলো দাগটা বেঁকে গেছে, হয়ে গেল। এইবার আমরা কি করব? এবার আমরা এক এক করে লিখব যে কেমন বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য কী কী থাকে। কালিটা চেঞ্জ করে নিই, কালিটা চেঞ্জ করে নিলে তোমরা না অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে, তাই কালো করে দিই। 1 নম্বরে আমরা লিখতে পারি বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে পরিমাণগত। ছোট ছোট করে লিখে দেবো, কিন্তু মনে রাখতে হবে পরিমাণগত। এটা কি পরিমাণগত? না, এটা কিন্তু পরিমাণগত নয়, তাই নাকি? পরিমাণগত নয়, তবে কি করা যায়? এটা অনুভব করা যায়, অনুমান করা যায়। হলো। এবার কি আছে? বৃদ্ধি হচ্ছে একটা সময় গিয়ে থেমে যায়, একটা সময় পরে গিয়ে কি হয়? সময় পরে কিন্তু থেমে যাবে, এটা কিন্তু আর যাবে না, ঠিক আছে? যেমন দেখবে কিছু বয়সের পরে কিন্তু তোমার এই যে বৃদ্ধি, সেটা কিন্তু থেমে যায়, হ্যাঁ, কারণ তার জন্যেই কিন্তু আমরা লম্বা হই না আর একটা সময় গিয়ে। কিন্তু এই যে বিকাশ কিন্তু একদম মৃত্যুর কাল পর্যন্ত চলতে থাকবে, জন্ম থেকে একদম মৃত্যুর পর্যন্ত, ঠিক আছে? মৃত্যু যতক্ষণ না ঘুরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তারপরে আর কি হতে পারে? আর হচ্ছে বৃদ্ধি হচ্ছে শারীরিকগত, ঠিক আছে? শারীরিক। আর এটা কি? এটা হচ্ছে মানসিক। বিকাশ কি? বিকাশ হচ্ছে মানসিক বিকাশ হয় ভাই। মানসিক যখন বিকাশ হয় বোঝা যায় কি যে না, এর ব্রেন বড় হয়ে যাচ্ছে, মাথাটা মোটা হয়ে যাচ্ছে, এমন তো হয় না, তাই, ঠিক আছে? এইবার আমরা এখানে 5টা পয়েন্ট লিখবো, মোটামুটি 5টা পয়েন্ট লিখবো। 5টা পয়েন্টে কিন্তু এই 5টা পয়েন্টে যদি লিখে দাও, তাহলে কিন্তু বৃদ্ধি বিকাশের পার্থক্য আসলে কিন্তু সমস্যা হবে না। বৃদ্ধি আর বিকাশের পার্থক্যের এটা কিন্তু তোমার কিসের মধ্যে আসতে পারে? টিকার মধ্যে হবে, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো, ঠিক আছে? এইবার আমরা দেখে নেবো যে 4 নম্বরে কী আছে? বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি আমরা যদি ফিজিক্যাল ট্রেনিং করি, তখন কিন্তু আমাদের পেশির বা শারীরিক বৃদ্ধি ঘটে না? শারীরিক বৃদ্ধি ঘটে কি, বা শরীরকে সেইভাবে ট্রেন করানো যায়। তাহলে শরীরকে ইচ্ছা খুশি কী করা যাবে? ট্রেন করানো যাবে, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া যাবে। প্রশিক্ষণ করিয়ে কমানো যায়, প্রশিক্ষণ দিয়ে বাড়ানো যাচ্ছে। আচ্ছা, কী বাড়ানো যাচ্ছে? সেটা কিন্তু পেশি বাড়ানো যায়, কিন্তু এটাকে কিন্তু এটাও কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে বাড়ানো যায়, মানসিক বিকাশ কিন্তু বাড়ানো যায়, তাই নাকি? এটা কিভাবে? এটা কিন্তু অন্যরকমভাবে, এটা কিন্তু জিমে গেলে কিন্তু হবে না। এটা কি করতে হবে? এটা না, আমাদের অন্যভাবে, মানসিক যে সমস্ত খেলাধুলা আছে, সেই সমস্ত খেলাধুলা যদি করি, তাহলে কিন্তু মানসিক চর্চার মাধ্যমে, যেমন দাবা খেলা মাধ্যমে কি হবে? আমাদের প্রাক্ষোভিক আবেগ এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়।
নিয়ন্ত্রণ করা যায়, আবেগ এগুলো কিন্তু সব নিয়ন্ত্রণ করা যায়। দেখবে খেলার পরে অনেকে হেরে গেলে খুব কষ্ট হয়, আবার অনেকে ওইটা কোপ আপ করে সঙ্গে সঙ্গে অন্য খেলায় তোমার জয়েন্ট হয়ে যায় বা প্রশিক্ষণ শুরু করে দেয়। ঠিক তেমনই জীবনের লাইফে যারা খেলোয়াড় না, যারা জীবনের লাইফে যারা একবার ধোকা খেয়েছো, তারা কিন্তু অনেকে কোপ আপ করতে পারে, অনেকে আবার কোপ আপ করতে পারে না। ঠিক আছে, তারা কি করে আস্তে করে সেই উপরতলার সিঁড়ির দিকে পা বাড়ায়, ঠিক না কি? তো এই জিনিসগুলোর কথা বলছি। 4টে লিখে দিলাম। আবেগ এগুলো নিয়ন্ত্রণ করা যায়, এগুলো নিয়ন্ত্রণের যোগ্য, নিয়ন্ত্রণ করা যায়, হলো। 5টা লিখে দেবো, ঠিক আছে? এখানে রেখে 5টা একটা লিখে দিচ্ছি। এখানে লিখে দেওয়া যায় যে বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফলাফল। বিকাশ হলো এর ফলাফল, অর্থাৎ এর বলতে কার, এর হচ্ছে বৃদ্ধির ফলাফল। ঠিক আছে, 5টা হয়ে গেল। 5টা যদি লিখে দাও তাতেও কিন্তু নাম্বার পেয়ে যাবে, এমন না যে নাম্বার পাবে না। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এর যে প্রভাবগুলি আমাদের সমাজে যে উপাদানগুলি আছে সেগুলো কী কী। বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন ধরনের বৃদ্ধির ফলে বিকাশ ঘটে থাকে, কারণ বৃদ্ধি বিকাশের একে অপরের পরিপূরক। ঠিক আছে, বৃদ্ধি ঘটলে বিকাশ ঘটবেই, এটা বাস্তব। তবে বৃদ্ধি ও বিকাশকে বেশ কিছু বাহ্যিক উপাদানের উপর নির্ভর করে। অবশ্যই বাহ্যিক উপাদান, যেমন পরিবেশ, তারপরে বংশগত, তারপরে দরিদ্রতা, সমস্ত কিছু, অনেক কিছুই, তারপরে যুদ্ধ, আবহাওয়া, এই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেকভাবেই সেগুলো কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে কী কী ফ্যাক্টরগুলো আছে, আচ্ছা কী কী উপাদানগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথম হচ্ছে দরিদ্রতা এবং পরিবারের অর্থসামাজিক পরিস্থিতি শিশুর বৃদ্ধি ও বিকাশের বাধা সৃষ্টি করে, যেমন অপুষ্টিজনিত রোগ। ঠিক আছে, অপুষ্টিজনিত রোগ, যেমন দেখবে যারা একটু বড় লোক, তাদের খাওয়া দাওয়া কিন্তু অন্যরকম, তারা কিন্তু অনেকটাই কী বলে সুষম খাবার গ্রহণ করে। সুষম খাবারের মধ্যে কি, যে তার মধ্যে পরিমাণ মতো কী থাকবে, সেই পরিমাণ মতো থাকবে প্রোটিন, সেখানে প্রথম থাকবে কার্বোহাইড্রেট কিসের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট কিসের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট ভাতের মধ্যে থাকে, রুটির মধ্যে থাকে, এগুলোর মধ্যে সমস্ত কিছুই হচ্ছে কার্বোহাইড্রেট। তারপরে আর কি থাকবে, তারপরে থাকবে প্রোটিন। এই সমস্ত কিন্তু ওদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকবে। ঠিক আছে, এই সমস্ত 3-4টে খাবার জিনিস, প্রোটিন, ভিটামিন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকবে। বলছি না বেশি থাকলেও কিন্তু সমস্যা, পর্যাপ্ত পরিমাণে থাকবে। ঠিক আছে, কিন্তু যারা একটু দরিদ্র তাদের মধ্যে শুধু এই কোনটাই বেশি পাওয়া যায়, সেটা শুধু এরা ভাতটা খায় পেট ভরানোর জন্য খায়। আমরা ভারতবর্ষের বেশিরভাগ লোকই পেট ভরানোর জন্য ভাত খায়, কিন্তু ভাতের মধ্যে কিন্তু প্রোটিনটা পাওয়া যায় না অতটা বেশি। কী পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়। কার্বোহাইড্রেট থেকে কী হয়, আস্তে আস্তে কিন্তু ফ্যাটে ট্রান্সফার হয়ে যায়। ওর জন্য কি দেখবে ভারতকে এখন বর্তমানে কী বলা হয়, এখন হচ্ছে সুগার ক্যাপিটাল বলা হয়, ডায়াবেটিসের ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে, স্থূলতা, ঠিক আছে, সুগার হয়, মধুমেহ যেটাকে বাংলায় বলা হয়, এইগুলো কিন্তু ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, 60% বেড়ে গেছে। এবং শুধুমাত্র বয়স্ক লোকের মধ্যেও নয়, বাচ্চাদের মধ্যে দেখো এখন সবাই একটু গোলুমুলু হয়ে, আগে কিন্তু এত গোলুমুলু হতো না, দেখা যাচ্ছে এখনই গোলুমুলু হয়ে গেছে, তাদের মধ্যে এখনই সুগার তৈরি হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো এখন দেখা যায়। এটা শুধুমাত্র যে বড় লোক হয়ে গেছে তাদের মধ্যে না, গরিব হয়ে গেলেও কিন্তু এগুলো দেখা যায়। ঠিক আছে, উল্টোপাল্টা খাওয়ার জন্য কিন্তু অনেক সময় এগুলো দেখা যায়। তাহলে দরিদ্রতা একটা ফ্যাক্টর পাওয়া গেল। একটা হচ্ছে সুযোগের অভাব। এবার সুযোগে বলে কী সুযোগ, অনেক ধরনের সুযোগ আছে, যেমন রাষ্ট্র এবং পরিবার থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, তা থেকে যদি শিশু বঞ্চিত হয় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, বৃদ্ধিও কিন্তু ব্যাহত হয়। শুধু বিকাশ নয় কিন্তু বৃদ্ধিও ব্যাহত হয়। কীরকমভাবে তোমাদের উদাহরণ দিয়ে বলি, আমাদের কিন্তু এখন পরিবেশ যেটা আছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ। আমরা যেটা খাচ্ছি সেটাও কিছুটা খারাপ, সেটা আমাদের অন্যান্য যে ইন্টারন্যাশনাল যে স্কেলগুলো আছে সেগুলো কিন্তু ম্যাচ করে না আমাদের দেশের খাবার এবং আমাদের দেশের যে আবহাওয়া সেটা কিন্তু বিদেশের কোনো স্কেলের সাথে ম্যাচ করে না। যেগুলো ডেভেলপ কান্ট্রি, আমরা ডেভেলপিং কান্ট্রিতে আছি, তবু সেগুলো কিন্তু ম্যাচ করে না। তো তার ফলে কী হয়, তারা দেখবে অনেক বেশি দিন বাঁচে। জাপানের লোকজন 110 বছর 120 বছর নর্মাল বাঁচে, 80 বছরের লোকজনরা সেখানে নাচ করে। আর আমাদের এখানে 80 বছর হয়ে গেলে ভাই আর বেশি দিন বাঁচবো না, এক পা চলে গেছে শ্মশানে, মানে কবরে, এরকমভাবে বলবে। 30 বছর 40 বছর হলে বেশি দিন বাঁচবো না, আর কি হবে। এটা তাদের মধ্যে নেই, কারণ তারা সমস্ত জিনিস সঠিকভাবে পেয়েছে এবং পড়াশোনাটাও সঠিকভাবে পেয়েছে।
আমাদের মধ্যে অনেক কিছু কম আছে। তো তাহলে রাষ্ট্রের একটা অবশ্যই তার একটা প্রতিফলন আছে, তাই নয় কি? আর পরিবারের কি, পরিবারের এই যে দরিদ্রতা, যদি পরিবার সঠিক না থাকে তাহলে খাওয়াবে কী করে? তো তখনই তো তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সুযোগের অভাব থাকছে সেখানে। এই সুযোগগুলো কে করে দেবে? এই সুযোগগুলো করে দেবে সরকার। যে যেমন আমাদের এখানে করে দিচ্ছে মিড ডে মিল দেয়, একটা ভালো যোজনা, যে মিড ডে মিল দিচ্ছে যাতে বাচ্চারা খেতে পারে, সঠিক পুষ্টি পায়। কিন্তু পুষ্টির কথা আর কি বলবো, সবাই জানো। ঠিক আছে, তারপরে হচ্ছে বংশগতি। বংশগতি কি? বংশগতির কথা যখন আসবে তখনই আমাদের কি জানতে হবে? জিন। বংশগতির মধ্যে জিন আসবে। ঠিক আছে, বাবা মায়ের থেকে পাওয়া জিনের মাধ্যমে শিশুর মধ্যে বিভিন্ন রোগ, যেমন হৃদরোগ, ডায়াবেটিস শিশুর মধ্যে প্রতিকূলতার সৃষ্টি করে। এগুলো বিকাশের ক্ষেত্রে কী করে? প্রতিকূলতার সৃষ্টি করে। কি না, জিন মানে কি? জিন মানে কি জানো তো? জিন মানে কিন্তু ওই ভূত না, কিন্তু জিন মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে মেমোরি। এখানে সাধারণ অর্থে বলতে পারি, তোমাদের বোঝানোর জন্য আমি বলতে পারি মেমোরি। এটা মেমোরির মধ্যে কী থাকে? মেমোরির মধ্যে সমস্ত কিছু, গান হোক, নাচ হোক, সমস্ত কিছুর মধ্যে, ভিডিও মধ্যে সব কিছু সেভ থাকে। তো আমাদের বাবা মার যে সমস্ত গুণগুলো আছে সেগুলো সেভ হয় কোথায়? মেমোরিতে সেভ হয়। এই মেমোরিতে সেভ হওয়ার পরে তারপরে এগুলো কোথায় যাবে না? তারপরে এগুলো চলে যাবে হচ্ছে আমাদের বডিতে ট্রান্সফার হয়ে যাবে। এগুলো কিছু যাবে তখন এগুলো বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। বাচ্চার মধ্যে চলে যাবে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে কিছুর মধ্যে চলে যাবে বাচ্চার মধ্যে। তখন বাচ্চা এই যে বাবা মার গুণগুলো আছে জিনগত, সেগুলো কিন্তু তার মধ্যে চলে আসবে। বোঝা গেছে? দেখো, এইরকমভাবে কিন্তু তোমাদের কোনো ইউটিউব চ্যানেল দেখাবে না। ওর জন্য বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে ক্লাস 12-এর ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়। তুমি যখন নোট নিচ্ছ, যেখানে টিউশন পড়ছো সেখান থেকে নোট নিচ্ছ, কিন্তু বোঝাচ্ছে না, শুধু নোট দিয়ে যাচ্ছে, বোঝাচ্ছে না কিছু, তখন কিন্তু এই চ্যানেলগুলো দেখলে কিন্তু, বা আমার এই চ্যানেলটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কী বলতে যাচ্ছে। তো নিজের থেকেও তখন কিন্তু লিখতে পারবে। অবশ্যই প্রথম যে সেমিস্টার থাকবে তোমাদের 12 ক্লাসে, সেখানে কিন্তু থাকবে এমসিকিউ। কিন্তু এমসিকিউ কিন্তু তোমার বুঝতে হবে, বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। এমন নয় যে ডাইরেক্ট কোশ্চেন দিতে দেবে যে প্রোটিন কোন কোন খাবার থেকে পাই, এরকম প্রশ্ন দেবে না, কিন্তু অন্যভাবে ঘুরিয়ে প্রশ্ন দেবে। তো সেইটা বোঝার জন্য তোমাকে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি হাত জোর করে বলছি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। তোমার সুবিধার জন্য আমি বলছি এগুলো। এবং অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে দাও, বন্ধুদের জন্য শেয়ার করে দাও। বন্ধুকে দেখবে না। নিম্নমানের পারিপার্শ্বিক পরিবেশ, যেমন যুদ্ধবিদ্রোহ, মহামারী, কুশিক্ষা, ড্রাগ সেবন, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি, এইগুলো কিন্তু শিশুর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবেই করবে। কারণ দেখো, যুদ্ধর সময় যদি তোমরা দেখো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, যেখানে যুদ্ধটা হচ্ছে, অর্থাৎ যেই জায়গাগুলোতে এর প্রভাবটা থাকছে, যুদ্ধের প্রভাবটা আছে, সেই জায়গাগুলো কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে। সেখানের বাজার, হাসপাতাল, স্কুল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তো বাজার যদি না থাকে, সেখান থেকে লোকজন কিনে কী খাবে? খাওয়ার মতন কোনো জায়গা নেই। তো তার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা সমস্যা দেখা দেবে তার শরীরের মধ্যে। যদি তোমরা দেখো প্যালেস্তিনের অবস্থা, বাচ্চাদের কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তারা কিন্তু অলরেডি পুষ্টিজনিত রোগের কারণে তারা ভুগছে। তারপরে হচ্ছে কুশিক্ষা কি? যার কাছে যে সঠিক শিক্ষাটা আছে, সেখান থেকে সেই শিক্ষাটা সঠিকভাবে কাজে লাগাতে পারছে না, এবং যার কাছে শিক্ষা নেই তার কাছে আমরা জ্ঞান নিতে যাচ্ছি। ইউটিউবে অনেক চ্যানেল আছে, ঠিক আছে, অনেক চ্যানেল আছে যাদের নিউট্রিশনের বা অন্য কোনো কিছুর নলেজ সেরকম নেই। সে হয়তো বা আসে অন্য ফিল্ড থেকে, সে হালকা পড়াশোনা করে সেখানে চলে এসে, বা দেখেছে 2-4 বার বা কোনো এক জায়গায় দেখেছে, তারপরে এখানে চলে এসে। ভাই না, এরকম হয় না। যেমন আমি একজন ফিজিক্যাল এডুকেশন কেন বলছি? আমার একদম কোয়ালিফাই বিপিএড এমপিএড করে তারপরে আমরা এখানে পড়াচ্ছি। এমন নয় যে দুম করে এসে এখানে পড়ানো শুরু করেছি, ফিজিক্যাল এডুকেশন পড়ি। অনেক আছে এরকম চ্যানেল, কিন্তু আমি কিন্তু তা নয়। ড্রাগ সেবন দেখবো অনেকেই ড্রাগ সেবন, অর্থাৎ দেখবে ইঞ্জেকশন নিয়ে দেখবে শরীরটা কী অবস্থা গেছে। তোমরা যদি আমেরিকায়, অনেকে বলে যে আমেরিকা খুবই উন্নত দেশ, যদি কিছু ডকুমেন্টারি আছে সেখান থেকে তোমরা দেখতে পারো যে আমেরিকায় যারা ড্রাগ নেয় তাদের কী অবস্থা, তাদের শরীরের কী অবস্থা। এবং প্রাকৃতিক বিপর্যয় তোমরা সবাই জানো, আমফানে কী অবস্থা হয়েছিল কয়েকদিনের জন্য, সবাই দেখেছো, সবাই ফিল করেছো সেই জিনিসটা, খাবার দাবার হোক, যে কোনো জিনিসে। এটা যারা দক্ষিণ 24 পরগনায় থাকে তারা আরও বেশি ফিল করেছে, যারা সমুদ্রের কাছে ছিল তাদের আরও বেশি ফিল করেছে। তাদের 1-1.5 মাস ধরে তাদের বাইরে থাকতে হয়েছে, তাদের সঠিকভাবে খাওয়া হয়নি, সঠিকভাবে ঘুমানো হয়নি। তো সেগুলো তারা ফিল করেছে। তো এর ফলে কিন্তু বৃদ্ধি বিকাশের অনেক 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 প্রভাব ফেলে সেগুলো। এগুলো তো আমি 1-1.5 মাসের কথা বলছি। অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে গেছে, যে ভূমিকম্প হয়েছে, সেখানে 1-2 বছরের জন্য কোনো কিছু সেভাবে পৌঁছানো যায়নি। ঠিক তাই নয় কি? এইবার আমি তোমাদের যদি বলে দিই যে কী প্রশ্ন এখান থেকে আসতে পারে। এখান থেকে সাজেশনের ক্ষেত্রে আমি বলতে পারি
এখান থেকে সাজেশন হিসেবে আমি দিতে পারি কোশ্চেন পাবেই, অথবা না হলেও কিন্তু অথবা অর্থাৎ তুমি কোশ্চেন পাবে। এক দিতে পারে, 1 নম্বরে বলে দিতে পারে যে বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি কাকে বলে, এইটুকু কিন্তু নয়, বৃদ্ধি কাকে বলে, এবং এবং এর সাথে কী বলে দেবে, এর সাথে বলবে যে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু দেবে কিন্তু, ঠিক আছে। শুধু এইটুকু পড়ে গেলে তাতে কিন্তু হবে না, যে একটুখানি পড়ে গেলাম তাতে কিন্তু হবে না, কিন্তু লিখতে হবে তোমাকে। এবং আরেকটা কি দিতে পারে, আরেকটা দিতে পারে হচ্ছে 3টে কোশ্চেনের কথা বলো, 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এখান থেকে তুমি পাবেই পাবে, ঠিক আছে। বিকাশ কাকে বলে, বিকাশ কাকে বলে এবং বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। এই 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 ধরনের কোশ্চেন কিন্তু একটা পাবেই। আর একটা যেটা কি, বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা পাবে। আর একটা পাবে তোমরা উপাদানগুলি লেখো, এর উপাদান, বিকাশ কাকে বলে এবং এর উপাদানগুলি লেখো। উপাদানও কিন্তু দিতে পারে, প্রভাব বিস্তারকারী উপাদান, প্রভাব বিস্তারকারী লিখে দিই, প্রভাব বিস্তারকারী। আচ্ছা, বৃদ্ধি বিকাশের উপর প্রভাব বিস্তারকারী কিন্তু, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। তোমরা বড় হয়েছে, তোমরা বুঝতে পারো, আমি জানি। উপাদানগুলি লেখো। আর পার্থক্যটা দেওয়ার অতটা বেশি চান্স নেই, তবে তোমরা দেখে নিও, এখান থেকে লেখা আছে, খুবই সহজ জিনিস। বৃদ্ধি আর বিকাশ যদি মুখস্থ থাকে সংজ্ঞা, তাহলে কিন্তু তোমরা, এবং বৈশিষ্ট্যগুলি যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা জেনে যাবে। এই ভিডিওটা দেখলেও কিন্তু তোমরা বৃদ্ধি আর বিকাশের বৈশিষ্ট্য এবং বিকাশ কাকে বলে, বৃদ্ধি কাকে বলে, সমস্ত কিছু জেনে আছো। তো পার্থক্য যদি আসে তাহলে কিন্তু সমস্যা হবে না। তাও আমি লিখে দিচ্ছি, পার্থক্য কিন্তু ততটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে পার্থক্য কিন্তু দিলে টিকার মধ্যে দিতে পারে, পার্থক্য বৃদ্ধি আর বিকাশের, ঠিক আছে। এই 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 যে কটা বলে দিলাম, এর থেকে কিন্তু বেশি আসবে না, এর থেকে বাইরে কোনো কোশ্চেনই আসবে না, আমি শিওর একদম, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন দেবে, সেটা হচ্ছে বৃদ্ধি বা বিকাশ কাকে বলে বা বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেন ছাড়া আর কিছু কোশ্চেন সেরকম কিন্তু দেবে না, ঠিক আছে। এই চ্যাপ্টার এখানেই শেষ হলো, ঠিক আছে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে, খুবই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। কারণ সাবস্ক্রাইব যদি করে দাও তোমাদের চ্যানেলগুলো, এবং অবশ্যই বেল আইকন দাও, এই যে পরীক্ষার কদিন আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা সাজেশন পাবে, এবং অবশ্যই সাজেশানে আমি আলাদা ভিডিও বলে দিয়েছি যে করে দেবো, তো অবশ্যই করে দেবো, ঠিক আছে। কী কী প্রশ্নগুলো আসতে পারে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানে শেষ, পরের দিনে আবার একটা নতুন ক্লাস হবে, আবার দেখা হবে। টেক কেয়ার।